ধরে নেওয়া হয় বাংলাদেশে প্রতি হাজারে অন্তত 12 জন স্ট্রোকে আক্রান্ত। তবে স্ট্রোকের ঝুঁকিতে কত লক্ষ মানুষ আছেন তার সঠিক পরিসংখ্যান আমাদের জানা নেই। তবে স্ট্রোকের এই রোগীদের জীবনেও পবিত্র রমজান আসে, তারা কিভাবে রোজা রাখবেন, সাহারি করবেন, আরও নিয়মকানুন কিভাবে মানবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের মাসব্যাপী রমজানের স্বাস্থ্য এই বিশেষ অনুষ্ঠানের আজকের বিষয় আমরা দিয়েছি স্ট্রোক রোগীদের রোজা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন নিউরোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ইশতিয়াক আহমদ, সিনিয়র কনসালটেন্ট নিউরোমেডিসিন, আসগর আলী হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে আসগর আলী হাসপাতাল। স্যার, আমরা শুরুতে আপনার কাছে জানবো যে স্ট্রোক যারা একবার করেছে, যাদেরকে আমরা বলি মাইল্ড স্ট্রোক করেছে, তাদের এবং যারা স্ট্রোকে আক্রান্ত হয়ে গেছেন, যারা বিছানাগত হয়েছেন, এই সব মানুষদের জীবনে তো আসলে রোজা আসে। রোজা কি আসলে স্ট্রোকের কারণে রাখতে পারবেন কি পারবেন না, এরকম কোনো ডিবেট আছে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। এটাতে আমাদের জানা দরকার যে রিলিজিয়াসলি আমাদের রোজা না রাখার কোনো সরাসরি কোনো সমস্যা নেই, এফেক্ট নেই। এটার পিছনে অনেক রিসার্চ হয়েছে বিভিন্ন দেশ থেকে। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে রোজা রাখার জন্য হয়তোবা স্ট্রোকের তীব্রতাটা বেশি হয়, কিন্তু ওভারঅল অন্য 11টা মাস এবং রোজার মাসে আমরা তেমন কোনো ডিফারেন্স পাই না। তবে স্ট্রোক একবার হয়ে গেলে পরে ওটার রিস্ক ফ্যাক্টর যেগুলো থাকে সেগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে অন্য মাস এবং রোজার মাসে একই রকমভাবে, তাহলে আমাদের স্ট্রোকের ইনসিডেন্সটা বেশি হয় না। কিন্তু যারা একবার মাইল্ড স্ট্রোক করেছেন, মানে একবার, তারা কতটা ঝুঁকিতে থাকেন? তারা রোজা রাখলে কি ধরনের সমস্যা হতে পারে, নাকি তারা রাখতে পারেন? রোজা রাখার সময় আমাদের যে অসুবিধাটা হয়, অনেকটা সময় ধরে আমরা পানি বা খাদ্য খেতে পারি না, সেখানে আমাদের ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে। এবং ওষুধ যেহেতু ওই সময়টাতে না যায় না, রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করতে কিছুটা আমাদেরকে আগের থেকেই ব্যবস্থা নিতে হয়। তো রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, স্লিপ অ্যাপনিয়া। এই জিনিসগুলো আমরা যদি রোজার সময়, রোজা আসার আগেই ডাক্তারের কাছে গিয়ে ওষুধগুলো কিভাবে আমরা নিব, কারণ দিনে 3 বেলার জায়গায় আমাদেরকে 2 বেলা নিতে হবে ওষুধগুলো নিয়ে, যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই রিস্ক ফ্যাক্টরগুলো, তাহলে আমাদের স্ট্রোকের ঝুঁকি তেমন বেশি থাকে। কিন্তু আমরা কিন্তু এখন দেখছি যে মানুষ তরুণ বয়সে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, যুবকরা তো প্রায়শই হচ্ছে, আবার একটি বড় গ্রুপ আছে যাদের অনেক বয়স হয়ে গেছে, 50, 60 বা তারও বেশি। বিশেষ করে যারা বয়স্ক মানুষ, যারা বেশি ঝুঁকিতে আছেন, তাদের জন্য রোজা রাখাটা একটু তুলনামূলকভাবে কঠিন কিনা? যদি স্ট্রোকের সিভিরিটিটা বেশি হয়, রোজা না রাখাই ভালো সেই ক্ষেত্রে, কারণ এখানে আমাদের শরীরের উপরে স্ট্রেস বেড়ে যাবে রোজা রাখার জন্য। সেই ক্ষেত্রে যদি রিস্ক থাকে, রোজা না রেখেই থাকা যেতে পারে। আমাদের অল্প বয়স্কদের স্ট্রোকের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ আমাদের লাইফস্টাইলটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস এবং এক্সারসাইজ করার প্রবণতা এগুলো কমে যাচ্ছে বলেই এই রিস্কগুলো বেড়ে যাচ্ছে আমাদের। স্ট্রোকের একটি বড় কারণ তো আমরা জানি যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। যারা একইভাবে এই দুটো রোগে আলাদা করে আক্রান্ত, তাদের জন্য বিশেষ সতর্কতা কি অবলম্বন করা উচিত? রোজার মাসে আমাদের বিশেষ করে সতর্ক থাকা উচিত আমরা কিছুটা এক্সারসাইজ করতে পারি কিনা। আচ্ছা, রোজা রেখেও আমরা হাঁটা চলাফেরা, কিছুটা ব্যায়াম করা যেতে পারে, এবং করা গেলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটা জিনিসকে কন্ট্রোলের মধ্যে রাখা যেতে পারে। বিশেষ করে খাবারের সঙ্গে স্ট্রোকের ঝুঁকি কতটা বেশি? বিশেষ করে লবণের কথা আমরা বেশি শুনে থাকি, বা এক্ষেত্রে লবণের পরিমাণ কতটা বাড়ে রমজানের ইফতারিতে বা সাহারিতে যে ধরনের খাবার আমরা তৈরি করি বা ভাজা পোড়া যে আমরা খাই, এটি আমাদের কতটা ঝুঁকি তৈরি করতে পারে? রোজার সময় আমাদের খাওয়ার তালিকাগুলো বেশ ভালোভাবে দেখে নেওয়া উচিত, কারণ আমরা যখন বলি যে উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল এবং ডায়াবেটিস এগুলো স্ট্রোকের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। তো আমরা ইফতারে এবং সেহরিতে যে জিনিসগুলো খাবো সেগুলোতে যেন তেলের পরিমাণটা কম থাকে, ভাজি পোড়া জিনিস যেন কম থাকে, তার থেকে বরঞ্চ সবজি জাতীয় ফ্রুটস এই জিনিসগুলো যেন বেশি থাকে, সেটা সবচেয়ে ভালোভাবে করণীয়। খাদ্যাভ্যাসটা চেঞ্জ করার জন্য এটাই সবচেয়ে ভালো জিনিস আমি মনে করি, এবং সেটা পরীক্ষিত।
এবং আমরা রোজার সময় খেজুর দিয়ে যে রোজা ইফতারটা করা হয় সেটাও বেশ ভালো। সেটাতে আমাদের ক্যালোরি ইনটেকটা কম কিন্তু ফাইবারটা বেশি। সাধারণত স্ট্রোকের রোগীদের কোন ধরনের খাবার এমনিতেই এড়িয়ে যাওয়া উচিত, সেটি রমজান বলি বা অন্য সময় বলি, যেটি আসলে স্ট্রোকের ঝুঁকিকে আরও বেশি বাড়িয়ে দেয়? যে সমস্ত খাওয়া দাওয়ায় চর্বির পরিমাণটা বেশি থাকে, এখানে যদি আমি নাম দিয়ে বলি যে গরুর মাংস বা খাসির মাংস, সেগুলোতে চর্বির পরিমাণ বেশি থাকে, সেগুলো অ্যাভয়েড করাটা ভালো। হ্যাঁ, যাতে আমাদের কোলেস্ট্রলের বেড়ে যাওয়ার প্রবণতাটা কম থাকবে। এবং যে সমস্ত খাওয়া দাওয়ায় লবণের পরিমাণটা বেশি থাকে, বিশেষ করে ভাজি পোড়া জিনিসে লবণের পরিমাণটা বেশি থাকে, তেলও বেশি থাকে, লবণটা বেশি হলে আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। যে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। ট্রান্স ফ্যাটের সঙ্গেও কি আসলে স্ট্রোকের কোনো ধরনের ঝুঁকি আছে কিনা? ট্রান্স ফ্যাটটা কম খাওয়ার, যখনই আমরা ভাজি জিনিস খেতে চাই, বাইরের থেকে যখন আমরা কিনে নিয়ে আসি সেটি ঝুঁকি আরো বেশি, ট্রান্স ফ্যাট বেড়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, আমরা একটু জানতে চাই যে স্ট্রোক নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা খুবই কম। বহু বছর ধরে তো আপনারা কাজ করছেন বা বহুভাবে চেষ্টা করা হচ্ছে, কেন মানুষ আসলে জানতে পারছে না? আপনার কাছে চ্যালেঞ্জ কোথায় মনে হয়? স্ট্রোকের সিমটমগুলো সাধারণ মানুষের কাছে ঠিক অবগত না। স্ট্রোকের সিমটমগুলো আমরা সাধারণত ইংলিশে বলে থাকি বি ফার্স্ট। বি হচ্ছে ব্যালেন্স, ইতে হচ্ছে আই সিমটম, আর ফার্স্টে হচ্ছে ফেস, আর্ম এবং স্পিচ। এগুলা বাংলায় বললে মুখের দুর্বলতা, স্পিচে মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, হাতের শক্তি মানে আর্মটা হচ্ছে হাতের শক্তি কমে যাওয়া, এবং স্পিচটা কথা বলতে অসুবিধা। এই সিমটমগুলো যখনই আমাদের পেশেন্ট, এখানে কিন্তু কোনো ব্যথা নাই, যার জন্য পেশেন্ট মানে রোগীরা ডাক্তারদের শরণাপন্ন হয় দেরিতে। এই সিমটমগুলো যে ইমার্জেন্ট, আমাদেরকে তাড়াতাড়ি খেয়াল নেওয়া উচিত, সেটা যদি রোগী এবং রোগীর পরিবার যদি জেনে থাকে তাহলে আমাদের তাড়াতাড়ি। কিন্তু স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে স্ট্রোকের একটি ভুলই হয় যে মানুষ স্ট্রোক করার পরে অনেকে হার্ট অ্যাটাক বলে চলে যান হৃদরোগের হাসপাতালে, এটি হয়। কিন্তু হৃদরোগী তো অনেক সময় ভুল বুঝেন যে এটি কি তার গ্যাস্ট্রিকের ব্যথা কিনা অথবা হৃদরোগের ব্যথা কিনা, ওখানে তো এক ধরনের কনফিউশন আছে। কিন্তু যে 5টি মোটা দাগে লক্ষণগুলো বলা হয়, এটি তো আসলে মানুষের মুখস্থ হয়ে যাওয়ার কথা আর কি স্ট্রোকের ক্ষেত্রে, তবুও কেন হয় না? রাইট, স্ট্রোক আর হার্ট অ্যাটাকের মধ্যে দুইটা জিনিস ডিফারেন্ট, যেহেতু এটাতে ব্যথা নাই এবং ব্রেইনের সমস্যাগুলো যে সিমটম নিয়ে আসে, মানুষজন মনে করে যে সময় চলে গেলে পরে এটা ভালো হয়ে যাবে। কিন্তু এটা যে তাড়াতাড়ি আমাদের খেয়াল নেওয়া উচিত যে এটা পরে আরও তীব্র হতে পারে, সেই জিনিসটা আমাদের বোঝার কিছুটা গ্যাপ আছে। যখনই হয়ে যায় সঙ্গে সঙ্গে হসপিটালে গেলে, বিশেষ করে আজগর আলী হসপিটালে আমরা সমস্ত স্ট্রোকের সমস্ত জিনিসগুলো আমরা টেক কেয়ার করতে পারি। আমি আজগর আলী হাসপাতালে আসবো, তার আগে যেটি জানতে চাই যে অন্য একটি রোগের ক্ষেত্রে সময় ক্ষেপণ হলেও তার কতটা না ঝুঁকি তৈরি হয়, যতটা বেশি বহুগুণ ঝুঁকি তৈরি হয় স্ট্রোকের একটা পেশেন্টের ক্ষেত্রে সরাসরি বা দ্রুততম সময়ের মধ্যে বা 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে হাসপাতালে আসতে না পারলে। স্ট্রোকের সিমটমটা অল্প দিয়ে শুরু হয় কিন্তু পরে সেটা আরও তীব্র হয়ে যায়। সো অল্প দিয়ে শুরু হলেও সেই জিনিসটা যদি আপনি বললেন 4.5 ঘন্টার মধ্যে, সেটা যদি আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা করে বুঝে নেই যে না, এখানে আমাদেরকে ইন্টারভেন করতে হবে, আমাদেরকে এখানে একটা কিছু করতে হবে, তাহলে সেই মানুষটার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। এবং সেটাই আমাদের হসপিটালে আসতে অনেক দেরি হয়ে যায় বলি অনেক পেশেন্টকে আমরা চিকিৎসা দিতে পারি না। সেখানে টাইমটা আমাদের মনে রাখা দরকার 4.5 ঘন্টা। এটার মধ্যে আসলে আমরা থ্রোম্বোলাইসিস করতে পারি। যেটা যারা ঝুঁকি হবার সময় বুঝতে পারলেন না, যারা যে ঠিক আছে আমি লক্ষণ বুঝি না বা কিছু না, তারা আরও আগে সতর্ক হবার ক্ষেত্রে জেনেটিক্যাল কোনো ইস্যু আছে যে আমার পরিবারের মামা, খালা, চাচা, বাবা, দাদা কেউ যদি অতীতে স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের এই পরীক্ষা নিরীক্ষাগুলো বা জেনে নেওয়া উচিত যে তারা আক্রান্ত হতে পারেন কিনা, সেই ঝুঁকি আছে কিনা, এটি দরকার কিনা?
ভীষণ রকম দরকার। আমরা বিশেষ করে স্ট্রোকের পেশেন্ট যখন হসপিটালে ভর্তি হয় সেই ক্ষেত্রে আমরা যেরকম এডুকেট করা, না, পেশেন্টকে এডুকেট করা এবং পেশেন্টের ফ্যামিলিকেও এডুকেট করা। ফ্যামিলিকে এডুকেট করলে সেই জিনিসটা তাদের পরবর্তী জেনারেশন, যারাই আসছেন তারা সবাই তো ওই ঝুঁকিতে আসলে আছেন। রাইট, সবাই ঝুঁকিতে আছে। একজন ফ্যামিলির হয়ে গেলে হয়তোবা রিস্ক ফ্যাক্টরগুলো অন্যদেরও আছে, সেই জিনিসগুলো দেখে না যাতে আমরা রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করতে পারি, সেই অপরচুনিটিটা হসপিটালে আসলে আমরা সেটা নেই, যে পেশেন্টকে এডুকেট করা, অ্যাট দ্য সেম টাইম পেশেন্টকে যারা টেক কেয়ার করতেছে তাদেরকেও এডুকেট করা, যাতে জেনে গেলে স্ট্রোকের সিমটমটা তাড়াতাড়ি হসপিটালে আসতে হবে, রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করলে আমাদের স্ট্রোকের ঝুঁকিটা কমে যায়। এই অপরচুনিটিটা আমরা নিয়ে থাকি যদি পেশেন্ট ভর্তি হয়। থ্রম্বোলাইসিস এই শব্দটি খুব বেশি শুনি স্ট্রোকের ক্ষেত্রে, মানে সেটিরও কোনো সীমা পরিসীমা আছে কিনা সময়ের ক্ষেত্রে, বা এটি করতে পারলে কত দ্রুত একটি রোগী আসলে সুস্থ জীবনে ফিরতে পারে? এখন বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশ না, পুরা সারা বিশ্বেই থ্রোম্বোলাইসিস এটার টাইম লিমিটটা হচ্ছে 4.5 ঘন্টা। আচ্ছা, হ্যাঁ, এই 4.5 ঘন্টার মধ্যে তারও যত তাড়াতাড়ি আসা যায়, আমরা যদি একটা পেশেন্টকে 1 ঘন্টার মধ্যেও থ্রোম্বোলাইসিস করতে পারি, তার যে বেনিফিট যাকে আমরা 4.5 ঘন্টায় করতেছি তার থেকে অনেক বেশি। এখানে আমাদের 4.5 ঘন্টা ম্যাক্সিমাম টাইম, কিন্তু আপনি যত আগে পাবেন তত সে রিলিফ পাবে, তত উপকারটা তত বেশি। সুতরাং যখনই পেশেন্টটা হসপিটালে চলে আসে সেখানে আমাদের প্রতিনিয়ত তাড়া থাকে কিভাবে তাড়াতাড়ি আমরা থ্রোম্বোলাইসিস করতে পারি। তবে এটার কমপ্লিকেশন আছে, সো কমপ্লিকেশন যাতে না হয় সেভাবেই আমরা ডিসিশনটা নিয়ে থাকি। কিন্তু সাধারণত যার বংশে স্ট্রোক রোগ নেই, আমাদের দৈনন্দিন জীবনের কোন ভুল অভ্যাসগুলোর কারণে আমরা আসলে স্ট্রোক প্রবণ হয়ে যাচ্ছি? রাইট, এখানে আর কি আমাদের মানে সাধারণ লাইফস্টাইলের মধ্যে যে নাড়াচাড়া করা বা খাদ্যর মধ্যে হাই ক্যালোরি নেওয়ার এই প্রবণতাটা আগের থেকে এখন অনেক বেড়ে গেছে। আগে হয়তো বা আমাদের পানিও একটা বড় ভূমিকা পালন করছে। পানি খাওয়াটাও কম, অথবা আমরা পানিও খাচ্ছি কিন্তু পানি কম খাচ্ছি। রাইট, পানি কম কিন্তু বেভারেজ খাওয়া হচ্ছে যেটাতে হাই সুগার কন্টেন্ট। সেই জিনিসটা একটা ফ্যাশন বা ট্রেন্ড চলে আসছে, কিন্তু সেটা যে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ সেই এডুকেশনটা এখনো আসেনি, যেটা হয়তো বা উন্নত বিশ্বে ওরা অলরেডি এডুকেট করতেছে যে আমাদের স্ট্রোকের ঝুঁকিটা বা ভবিষ্যতে স্ট্রোক কম হওয়ার জন্য কি কি করণীয়, লাইফস্টাইলে কি কি আসা দরকার। তো এখানে আর কি খাওয়া দাওয়ার মধ্যে সবজি জাতীয় খাওয়া দাওয়াটা সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকি কমাতে সাহায্য করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ধন্যবাদ। ডাক্তার ইশতিয়াক আহমদ, আপনার কাছে জানবো যে আমরা স্ট্রোক বলি বা নিউরো সংক্রান্ত যত ধরনের রোগ আমরা হাসপাতাল হিসেবে চিনি কেবল জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউটকে, কিন্তু এর আদলে বা অন্যভাবে অনেকগুলো সেন্টার তৈরি হয়েছে। আমরা যদি নিউরো সায়েন্সেসকে একটি জাতীয় ইনস্টিটিউট বা পূর্ণাঙ্গ হাসপাতাল বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা আসগর আলী হাসপাতালের স্ট্রোক ইউনিটকে আসলে কোন মানে ফেলতে পারি? নিউরো সায়েন্স হচ্ছে সরকারি হসপিটাল, আসগর আলী হসপিটাল প্রাইভেট কর্পোরেট হসপিটাল, এবং নিউরো সায়েন্সের যে ধরনের চিকিৎসা দেয়া হয়ে থাকে স্ট্রোক পেশেন্টদের জন্য এক্স্যাক্টলি একই চিকিৎসা আসগর আলী হসপিটালেও দেওয়া হচ্ছে। যেমন আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম থ্রোম্বোলাইসিস, এবং থ্রোম্বোলাইসিসের টাইম পার হয়ে গেলে পরে যে পেশেন্টটা আসে তার স্কোপ আছে 24 ঘন্টার মধ্যে এম্বোলেক্টমি, সেটাও আমরা আসগর আলী হসপিটালে করে থাকি। স্ট্রোক হয়ে যাওয়ার পরে যখন আমাদের প্যারালাইসিস হয়ে যায় তখন সেটাকে ওভারকাম করার জন্য ফিজিক্যাল থেরাপি বা রিহ্যাব আমরা বলে থাকি, সেটারও সম্ভাবনা আমাদের ব্যবস্থা আসগর আলী হসপিটালে আছে। এবং স্ট্রোক হয়ে গেলে পরে যে সমস্ত কমপ্লিকেশনগুলো থাকে, বিশেষ করে যদি হার্টের কোনো প্রবলেম থেকে থাকে অথবা ধমনীগুলোতে যদি ন্যারোয়িং থাকে, সেগুলোকে কারেক্ট করার জন্য যে জিনিসগুলো আমরা করে থাকি সব কিছুই আমাদের আসগর আলী হসপিটালে আছে। যেমন আমরা ওখানে 100 শয্যার স্ট্রোক ইউনিটের কথা শুনি, পুরুষের জন্য 100, নারীর জন্য 100, মানে এরকম কতগুলো শয্যা আপনাদের আছে?
এমনিতে নিউরোলজির জন্য আলাদাভাবে শয্যা নাই, আমাদের আইসিইউ আছে। স্ট্রোকের পেশেন্ট যদি স্ট্রোক নিয়ে ভর্তি হয়, আইসিইউতে আমাদের 23টা বেড আছে। সুতরাং থ্রোম্বোলাইসিস বা অ্যাম্বোলেক্টমি যেটাই আমরা করি, সেই পেশেন্টগুলোকে আইসিইউতে যেতে হয়। আমাদের ইমার্জেন্সি রুমে তাড়াতাড়ি যাতে স্ট্রোক ধরা পড়ে সেই জন্য সিটি স্ক্যান বা এমআরআই সেই কমন ফ্লোরেই আছে, যার জন্য তাড়াতাড়ি আমরা এই টেস্টগুলো করতে পারি এবং হয়ে যাওয়ার পরে যাতে পেশেন্টটা তাড়াতাড়ি রিকভারি করে বাসায় যেতে পারে সেই জিনিসগুলোর ব্যবস্থা আমাদের, স্পেশালি রিহ্যাব, খুব সুন্দর ব্যবস্থা আমাদের আজকের হসপিটালে আছে। একটি বিষয় যেটা আমরা শুনি যে এলটি প্লেসের মাধ্যমে 4.5 ঘন্টার মধ্যে যে ইনজেকশন দিয়ে একটি মানুষকে সুস্থ করা, মানে উনি পায়ে হেঁটে বাড়িতে চলে যাবেন, মানে তেমন রোগী কতগুলো আপনারা যথাসময়ে পেয়েছেন বা সুস্থ করে বাড়ি ফেরাতে পেরেছেন, এমন কোনো পরিসংখ্যান আছে কিনা আপনাদের? গত বছর 2024 সালে আমাদের টোটাল থ্রোম্বোলাইসিস যাদেরকে আমরা অ্যান্টিপ্লেস দিয়ে ট্রিট করেছি, অ্যাবাউট 15 জনকে আমরা ট্রিট করেছি। আচ্ছা, যে সমস্ত পেশেন্ট থ্রোম্বোলাইসিস করার পরেও ওদেরকে অ্যাম্বোলেক্টমি করতে হয়, সেরকম আমরা 5 জন পেশেন্টকে আমরা ট্রাই করেছি অ্যাম্বোলেক্টমি করার জন্য, এবং একজনের ক্ষেত্রে স্টেন্ট দিতে হয়েছে। এবং যে সমস্ত পেশেন্টগুলো, বেশিরভাগ পেশেন্টই থ্রোম্বোলাইসিস করার পরে ওদের সিমটম অনেকটা কমে গেছে এবং ভালো হয়ে বাসায় ফিরে গেছে। আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই যে কর্পোরেট হাসপাতালের ক্ষেত্রে এক ধরনের ভীতি আছে মানুষের যে আমি এই খরচ কুলাতে পারবো কিনা, যে সেবাটি হয়তো সে নিউরোসায়েন্সে পাচ্ছে কিন্তু শয্যা সংকটের কারণে আসলে চালিয়ে নিতে পারছে না, তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। মানে এখানকার খরচ কি কখনো আপনার আননেসেসারি মনে হচ্ছে কিনা বা অন্যদের থেকে বেশি মনে হচ্ছে কিনা? থ্রোম্বোলাইসিসের জন্য যে মেডিসিনটা আমরা ইউজ করি, 2টা মেডিসিন আছে, অ্যাক্টিলেস, টেনিক্টিপ্লেস, দুটাই আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। সেই জিনিসটার দাম আমাদের কাছে মানে কন্ট্রোলে নেই, যার জন্য এখানে ব্যয়বহুল এই জিনিসটা করার জন্য। আর একই রকমভাবে অ্যাম্বোলেক্টমি করার জন্য যে ক্যাথেটারগুলো আমরা ইউজ করি বা মাইক্রো ক্যাথেটার, গাইডওয়ার ইউজ করি, সেইগুলা আমাদের বিদেশ থেকে আনতে হয়। এখনও আমরা এগুলা নিজেরা তৈরি করতে পারি না, তো সেই জন্যই খরচটা ব্যয়বহুল। এবং আমরা পেশেন্টের সঙ্গে সরাসরি আলাপ করেই আমরা প্ল্যান অফ কেয়ারটা দেই, যদি অ্যাগ্রি করে আমরা সেই দিকে প্রসিড করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করছি, আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো। ধন্যবাদ। স্ট্রোক রোগীদের রোজা রাখার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, তবে যারা একবার স্ট্রোক করেছেন বা স্ট্রোকের ঝুঁকিতে আছেন তারা যদি অন্তত একবার রোজার আগেই বা রোজা শুরু হয়ে যাওয়ার পরেও মনে হলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে জেনে নিন যে আপনার ওষুধগুলো আসলে কিভাবে খেতে হবে বা কোন ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত, তাহলে হয়তো আপনি আরও বেশি ঝুঁকিমুক্ত থাকবেন। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।